আজকে যুক্ত হয়েছেন সিপিএস শ্রাবণী সিং। শুরুতেই অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন। কেমন আছেন একটু জেনে নিতে চাই। ভালো আছি নূপুর আপু, আপনি কেমন আছেন? আবারও আপনার সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনারা এত ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততার মাঝেও একটু সময় দেন, সে কারণে অসংখ্য ধন্যবাদ। আপু, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমাদের এই কমিউনিটিতে অনেকে নন ফর প্রফিট অর্গানাইজেশনে কাজ করেন, আবার অনেকে ছোট ছোট কর্পোরেশন আছে, বিজনেস আছে, যারা বিজনেসম্যানও। কারণ আমাদের কমিউনিটি দিন দিন ভাইব্রেন্ট হচ্ছে, নানা পেশায় সামাজিক সেবায় যেমন কাজগুলো করছেন, ঠিক তেমনি ছোট ছোট বিজনেস গড়ে তুলছেন। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের গুলো আমরা আলোচনা করব। তো শুরুতে একটু জেনে নিতে চাই আপনার কাছে যে আমরা অনেক সময় দেখি যে নন ফর প্রফিট কিংবা নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো বলছি, সেগুলো আমরা না করে বিভিন্ন সামাজিক সেবার কাজগুলো করছি। এটি সুন্দরভাবে কাঠামো একটি দেয়া যায় অর্গানাইজেশনের মাধ্যমে, একটি গঠন করে, সেটি আমরা অনেকেই জানি না। আবার অনেকে করলেও সেটি আমরা মেনটেন করতে জানি না। তো শুরুতেই আপনার কাছে আমি একটু জানতে চাই, যারা আমরা একটু উদারভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি, এই কাজগুলো সুশৃঙ্খল ভাবে প্রাতিষ্ঠানিক কাঠামো যেটি আমি বলবো, এবং আইন মেনে চলে সবকিছু মিলিয়ে আপনি এক্ষেত্রে প্রথম সূচনা পর্বে ভূমিকাতে কি বলবেন? আবারও অসংখ্য ধন্যবাদ নূপুর আপু, আপনাকে এবং আপনার দর্শকদের, আর আমাকে আবারও ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে নট ফর প্রফিট যে অর্গানাইজেশন গুলো আছে, স্পেশালি আমাদের কমিউনিটিতে আমরা দেখছি, এর আগেও আমি বিভিন্ন সময় বলেছি যে আমরা যেহেতু ইমিগ্র্যান্ট কমিউনিটি মূলত, এবং মূলধারার সাথে আমাদের যোগাযোগ রাখার একটি বড় চ্যানেল কিন্তু এই নট ফর প্রফিট অর্গানাইজেশন গুলো। তো কারণ আমাদের কাছে অনেক সময় অনেক তথ্য থাকে না, আপনারা দিচ্ছেন আমাদেরকে সেই সুযোগ, আমাদের যারা আছেন কমিউনিটিতে সবার সাথে সংযুক্ত হবার জন্য। কিন্তু আমরা যদি নাও থাকি, বিভিন্ন নট ফর প্রফিট অর্গানাইজেশন গুলো বিভিন্ন সময় বিভিন্ন সেবামূলক কাজ করছেন, এবং তার মাধ্যমে কমিউনিটির বিভিন্ন মানুষকে তারা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা এনে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার নট ফর প্রফিট গুলোর যে দায়িত্বটা আছে, সেটা হলো যে তারা কিন্তু আপনার অর্গানাইজড যে করতে হয় সেটা না করে, ধরেন যে একটা কর্পোরেশন ফর্ম হলো এবং সেটার নট ফর প্রফিট স্ট্যাটাস অর্থাৎ এক্সাম স্ট্যাটাস, সেটা কি, যে কোনো কর্পোরেশন যখন ওপেন হয় তার একটি ট্যাক্স আইডি নাম্বার ইস্যু করা হয়, এবং তাদের যে কর্মকাণ্ডগুলো হয় ফর প্রফিট বেস, সেগুলোর উপরে তাদেরকে কিন্তু একটি ট্যাক্স দিতে হয়, ফেডারেল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স। কিন্তু আমরা যখন নট ফর প্রফিট অর্গানাইজেশন করি, অর্থাৎ সেবামূলক, সেখানে আমরা ডোনেশন নিচ্ছি এবং আমরা বিভিন্ন ধরনের চাঁদা, ফিজ এবং মেম্বারশিপ ফিজ কালেক্ট করছি, ব্যাংক অ্যাকাউন্টে রাখছি। তো এগুলো কিন্তু পাবলিক প্রপার্টি, পাবলিক ইনফরমেশন, এগুলো কিন্তু সেই চ্যারিটেবল পারপাসের জন্য আমরা এই ফান্ডগুলো আমরা গ্রহণ করছি। তো আমাদের রেসপন্সিবিলিটি হলো যে কাজের জন্য, মনে করেন যে আমি বললাম যে আমার নট ফর প্রফিটের মাধ্যমে আমি একটি স্কুলকে রিমডেল করতে চাই, অথবা একটি আপনার সেবামূলক কাজ করতে চাই, বিভিন্ন জায়গাতে আমরা ত্রাণ পাঠাতে চাই, সেই কাজের জন্যই কিন্তু আমাকে এই ফান্ডটা ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে এটার উপরে কিন্তু কোনো ট্যাক্স আসবে না, বসবে না। অর্থাৎ আমরা যে ফিজগুলো, ডোনেশনগুলো কালেক্ট করছি, সেগুলোর উপরে কিন্তু কোনো ধরনের আমাদেরকে ট্যাক্স দিতে হবে না। বাট তার প্রসেসটা হলো, উই মাস্ট ফাইল ফর ফেডারেল এক্সাম স্ট্যাটাস ফ্রম দ্য আইআরএস, অর্থাৎ ইন্টারনাল রেভিনিউ সার্ভিসকে আমাদের জানাতে হবে যে আমার এই কর্পোরেশনের মূল ভূমিকা হবে নট ফর প্রফিট, এবং এটা কিন্তু ফর প্রফিট না, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এক্সাম স্ট্যাটাস দেওয়া হোক। যাদের অ্যানুয়াল আপনার মানে কালেকশন $250,000 নিচে, তাদের জন্য আমরা একটা ফর্ম ফিল আপ করি, সেটা হচ্ছে 1023 ইজি। আর যাদের কালেকশনটা $250,000 ওপরে, তাদের জন্য আমরা করি রেগুলার যে 1023। সেই ফর্মটা ফিল আপ করার পরে এক্সাম স্ট্যাটাস আইআরএস থেকে ইস্যু হবার পর আমরা পেয়ে গেলাম ফেডারেলি এক্সাম স্ট্যাটাস, এবং তারপরে আমরা সেটার বেসিসে স্টেটের কাছ থেকেও কিন্তু এক্সাম স্ট্যাটাস পেতে পারি। এবং প্রতি বছর আমরা যখন ইনফরমেশন রিটার্ন বলে এটাকে, আসলে এটা কোনো ট্যাক্স রিটার্ন না, এগুলো হচ্ছে ফর্ম 990 বা ফর্ম 990 ইজি, এগুলো ফিল আপ করার মাধ্যমে আমরা আইআরএস কে নোটিফাই করি যে এই বছর আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো ছিল, these are our officers and this is the amount
we received this is the amount এইভাবে আমাদের কিন্তু ইন্টারনাল নিউজ। আপনি কি আমার সাথে? আচ্ছা, তো এই হলো প্রথমত নট ফর প্রফিটের বেসিক স্ট্রাকচার এবং দ্য ট্যাক্স রিপোর্টিং রিকোয়ারমেন্টস, এবং সেটার বেসিসেই কিন্তু একটি নট ফর প্রফিটের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের গ্রান্ট পেতে পারেন আপনার সেবামূলক কর্মসূচিগুলোর জন্য। তাছাড়া আপনি যাদের কাছ থেকে ডোনেশন নিচ্ছেন তারাও কিন্তু এগুলো চ্যারিটেবল কন্ট্রিবিউশন পারপাসে they can write off or they can deduct these kind of donations as charitable contribution. কিন্তু আপনার যদি নট ফর প্রফিট স্ট্যাটাস না থাকে তখন কিন্তু যারা ডোনার তারাও কিন্তু এই চ্যারিটেবল কন্ট্রিবিউশন ডিডাকশন গুলো নিতে পারেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন বহুদিন ধরে উইদাউট হ্যাভিং এন এক্সাম স্ট্যাটাস বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যান, সেক্ষেত্রে আপনার উপরে বিভিন্ন ট্যাক্স এবং পেনাল্টি আসতে পারে, ব্যাক ট্যাক্স আসতে পারে, বিভিন্ন ধরনের স্যাংশন কাজ করতে পারে। অর্থাৎ আপনি $1,00,000 যদি ডোনেশন কালেক্ট করেন সেটার উপরে কিন্তু আপনার ট্যাক্স বসতে পারে, বিকজ দিস উইল বি কনসিডার্ড আ রেভিনিউ ফর দ্য কর্পোরেশন। আরেকটা জিনিস সেটা হচ্ছে পরপর 3 বছর আপনি যদি একটি নট ফর প্রফিটের যে 990 ফর্ম সেটা যদি ফিল আউট না করেন তাহলে কিন্তু ইউ উইল লুজ দ্য নট ফর প্রফিট এক্সাম স্ট্যাটাস। অর্থাৎ একবার এক্সাম স্ট্যাটাস নেবার পর প্রতি বছর কিন্তু আপনাকে সেই ইনফরমেশন রিটার্ন গুলো সাবমিট করতে হবে আইআরএস এর কাছে। এটা যদি আপনি 3 বছর পর না করেন তখন কিন্তু আপনি এক্সাম স্ট্যাটাস লুজ করবেন। এক্ষেত্রে একটি এক্সেপশন আছে, সেটা হচ্ছে মসজিদ, মন্দির বা চার্চ যে রিলিজিয়াস অর্গানাইজেশন গুলো আছে সেগুলো কিন্তু এই 990 ফর্ম ফিল আপ করতে হবে না। এটা অনেকেই হয়তো জানেন না, অনেকে মস্ক আছে যারা তারাও হয়তো করছেন, কিন্তু দে আর নট রিকোয়ার্ড টু ডু দিস। আর আরেকটা জিনিস যেটা, তারা যদি ফেডারেল মসজিদ যেসব আছে আমাদের, তারা যদি ফেডারেল এক্সাম্পশন স্ট্যাটাসটা যখন গ্র্যান্ট হয়ে যায় তখন যখন তারা আবার স্টেট এক্সাম্পশনের জন্য ক্লেম করেন, মনে করেন যে আপনি একটি বাড়ির যে ট্যাক্স দেন, প্রপার্টি ট্যাক্স দেন, কিন্তু আপনি যদি সেই বাড়িটাতে যদি আপনি মসজিদের আন্ডারে হয়, আপনার মসজিদের নামে যদি বাড়িটা কেনা হয় তাহলে কিন্তু আপনি ওই প্রপার্টি ট্যাক্স থেকে এক্সাম্পশন পেতে পারেন। অর্থাৎ আপনাকে সেই প্রপার্টি ট্যাক্স দিতে হবে না, বিকজ দিস প্রপার্টি বিলংস টু দ্য এক্সাম্পড চার্চ অর মস্ক। সো এই হলো আপনার নট ফর প্রফিটের বেসিক স্ট্রাকচার, এবং এটা অত্যন্ত দরকার। কারণ হচ্ছে আপনি জানেন আমেরিকায় বিভিন্ন খাতে বিভিন্ন নট ফর প্রফিট পারপাসের জন্য বিভিন্ন ধরনের গ্র্যান্ট রাখা হয়। তা আমাদের কমিউনিটিতে যে সংগঠনগুলো আছে তারা যদি প্রপারলি এই সমস্ত নট ফর প্রফিট অর্গানাইজেশন হিসেবে যদি নিজেদেরকে সুন্দরভাবে সংগঠিত ভাবে যদি আপনার প্রথমে স্ট্রাকচার ওয়েতে যদি নিজেদেরকে আপনার অর্গানাইজ করে ফেলে, তখন দে ক্যান গেট গ্র্যান্টস and they can give more, they can get more and give back more to the community. তো এই জন্য নট ফর প্রফিট অর্গানাইজেশন গুলোর একটি আমি মনে করি যে অর্গানাইজড ওয়েতে নিজেদেরকে সুন্দরভাবে স্ট্রাকচার করে নেওয়াটা উচিত বলে আমি মনে করি। এবং আপনি খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন যে কেন প্রয়োজন এবং কিভাবে করবেন তারা সেটি। তো আপনার কাছে আমি একটু জানতে চাই যে সাধারণত যে কোনো কর্মকাণ্ড, সেটি মসজিদ হতে পারে, গির্জা হতে পারে, যেটি হোক, কিংবা কেউ হয়তো কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠন তৈরি করে সেখানে ছেলে মেয়েদের বাংলা শেখানো, তো আমি সেই জায়গাটি থেকে একটু প্রশ্ন করতে চাই যে অনেকেই নন প্রফিট অর্গানাইজেশন এবং কর্পোরেশন কোনটি করবেন সেটি বুঝতে পারেন না, মানে আমি বলবো যে ডিফারেন্সটা বুঝতে পারেন না যে তাদের জন্য কোনটি প্রযোজ্য হবে। যারা একদম শুরুর পর্যায়ে, আমরা হয়তো যে জানি কিভাবে সংজ্ঞায়ন করা যায়, কিন্তু আপনার কাছে আমি একটু জানতে চাই যে আমি কিভাবে বুঝবো যে আমি যে কাজটি করছি সেটি একটি কর্পোরেশন করা ভালো না নন প্রফিট অর্গানাইজেশনের আন্ডারে যাওয়া ভালো, এটির সংজ্ঞায়ন আপনি কিভাবে দিবেন? আচ্ছা, তো প্রথমেই বলে নিই যে আমরা যখন একটি বিজনেস স্টার্ট করি আমেরিকায়, আপনি যে কোনো অর্গানাইজেশন স্টার্ট করতে হলে সেটাকে প্রথমে আপনার ইনকর্পোরেট করতে হবে অথবা একটি মানে লিগ্যাল স্ট্রাকচার দিতে হবে। সো নট ফর প্রফিটের ক্ষেত্রে এটা মোটামুটি সবসময় একটি ইনকর্পোরেশন করা হয়, কারণ এটা তো মনে করেন যে আমি একটি ইন্ডিভিজুয়াল পার্সন, আমি সোল প্রোপ্রাইটারশিপ করছি। বিজনেসের ধারাগুলো আপনাকে প্রথমে বুঝিয়ে বলি। বিজনেসের মধ্যে আমি যদি এককভাবে একটি বিজনেস অ্যাক্টিভিটি করি, মনে করেন যে আমি ট্যাক্স রিটার্ন করি কথার কথা, তো সেই ক্ষেত্রে আমার কোনো আলাদা এন্টিটি নেই, আমি শ্রাবণী, আমি চাকরিও করছি আবার পাশাপাশি ট্যাক্স রিটার্নের জন্য একটি ব্যবসা করছি, তখন কিন্তু সেই ক্ষেত্রে আই উইল বি কনসিডার্ড অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর অর সোল প্রোপ্রাইটার। তো
তো সেই ক্ষেত্রে আমার W2টাও আমার 1040-তে বসে যাবে, আমার বিজনেস থেকে যে ইনকামটা আসবে সেটা আমার স্কেডিউল সি-তে বসে যাবে। এই গেল সোল প্রোপ্রাইটারশিপ। এরপরে আসবে হচ্ছে কর্পোরেশন। এটি একটি ডিস্টিংক্ট এন্টিটি, অর্থাৎ শ্রাবণী সিং সিপি এর সাথে কিন্তু এর কোনো সংযোগ নেই। ইটস এ ডিস্টিংক্ট ইন্ডিভিজুয়াল এন্টিটি, একটা কর্পোরেশন। আর আমি আর আপনি মিলে যদি একটি পার্টনারশিপ অর্গানাইজ করি, সেটা তখন হতে পারে এলএলসি, অথবা এটা যদি একটা প্রফেশনাল পার্টনারশিপ অর্গানাইজেশন হয় এলপি বা এলএলপি ইত্যাদি ইত্যাদি। তো নট ফর প্রফিট করার ক্ষেত্রে যখন মনে করেন যে আপনারা ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন করবেন, সেটার পারপাস হচ্ছে যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিলেন এবং টু প্রমোট বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং the fraternity of the Dhaka University alumni, you are forming an organization. তো সেই ক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনারা একটি কর্পোরেশন ওপেন করবেন, এবং সেই কর্পোরেশনটার যাতে ট্যাক্স দিতে না হয়, কারণ দিস কর্পোরেশন ইজ নট ফর প্রফিট, দিস ইজ নট ফর প্রফিট। তো তখন সেই অর্গানাইজেশনটাকে আপনারা কিন্তু প্রথমে কর্পোরেশন করে নিতে হবে স্টেটের আন্ডারে, তারপর সেটা থেকে ফেডারেল একটা আইডি নাম্বার আসবে, ট্যাক্স আইডি নাম্বার বা ইআইএন নাম্বার, এবং তারপর আমাকে কিন্তু আইআরএস এর কাছে জানাতে হবে যে দেখো এটাও একটি, সব নট ফর প্রফিটই কিন্তু একটি অর্গানাইজেশন। একটি কোম্পানি ফর্ম করার পরে তার নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে নট ফর প্রফিটের জন্য অ্যাপ্লাই করা। প্রথমেই আপনাকে ট্রেডিশনাল ওয়েতে একটি কর্পোরেশনকে খুলে ফেলতে হবে। তো সেই কর্পোরেশনটা খুলে ফেলার পরে তারপরে কিন্তু আপনার আইআরএস কে জানাতে হবে যে দ্য পারপাস অফ দিস অর্গানাইজেশন ইজ নট ফর প্রফিট। সো সেটা হচ্ছে যারা একেবারে বেসিক জানতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আপনি কিভাবে জানবেন? তো সো দ্য কোয়েশ্চেন ইজ টু ইয়োরসেলফ, যে আমি আসলে কেন, আমি যে একটি বিজনেস ওপেন করছি সেটার কাজ কি হবে আমার ব্যক্তিগত মুনাফার জন্য, অথবা আমার ব্যক্তিগত প্রফিটের জন্য, নাকি সমাজের কোনো কল্যাণকর কাজের জন্য, যেখানে যে টাকাটা আমি কালেক্ট করব সেটা আসলে আমার নিজের জন্য না, সেটা হচ্ছে সামাজিক কর্মকাণ্ডের জন্য, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য। আমি বাংলা শেখাবো, অথবা আমি সংস্কৃতির বিকাশ করব, বা অন্যান্য যে কোনো একটি সেবামূলক কাজ করব। যেমন ভালো বলে একটি অর্গানাইজেশন আছে, বা বিভিন্ন জেলা ভিত্তিক যে অর্গানাইজেশন গুলো আছে, তারা বিভিন্ন জেলায়, এমনকি বাংলাদেশেও তারা কিন্তু ত্রাণ পাঠাচ্ছেন। তো আমি বেশ কয়েকটি করেছি চিটাগং অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত, হেল্পিং হ্যান্ড ফর চিটাগং এটসেট্রা। সো তারা কিন্তু এখান থেকে ডোনেশন কালেক্ট করে ওভারসিসেও কিন্তু পাঠাচ্ছেন। কোভিড এর সময় কিন্তু তারা প্রচুর ওভারসিস হেল্প পাঠিয়েছেন, এবং আর্টিফিশিয়াল লিম্বের জন্য তারা কিন্তু টাকা সংগ্রহ করে পাঠিয়েছেন। সো জাস্ট লাইক রেড ক্রস এন্ড অল আদার ইন্টারন্যাশনাল নট ফর প্রফিট অর্গানাইজেশন, আমাদের লোকাল নট ফর প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে সেম, আমরা কিন্তু প্রথমেই একটি কর্পোরেশন ওপেন করব, এবং সেই কর্পোরেশনটাকে কিন্তু আমরা পরবর্তীতে নট ফর প্রফিটের স্ট্রাকচার দেব। সো দিস ইজ হোয়াট উই নিড টু ডু when we decide to have a not for profit. এক্ষেত্রে আমি আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনের, কারণ এই দেশটি হচ্ছে খুব নিয়মের দেশ, আইনের দেশ। যে বিষয়টি আমি ইঙ্গিত করতে চাচ্ছি, অনেকে হয়তো অর্থ তুলছেন, ঠিক মতো হিসেব রাখছেন না, ঠিক মতো হিসেব করছেন না, এই ক্ষেত্রে কি কোনো পানিশমেন্ট কিংবা এই ধরনের যদি অনিয়ম দেখা দেয়, বিশেষ করে আর্থিক বিষয়, সেটি কিভাবে আপনি টিপস দিবেন? হ্যাঁ, সিভিয়ার পানিশমেন্ট, কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট তো আছেই, আবার অনেক ক্ষেত্রে নট ফর প্রফিটের মানি এমবেজলমেন্টের ক্ষেত্রে এখানে আপনার ক্রিমিনাল পানিশমেন্টেরও কিন্তু বিষয় চলে আসে। মনে করেন যে আপনি একটি তহবিলে টাকা রাখলেন, এবং সেই টাকাটা যে পারপাসে আপনি তুলেছেন সেই পারপাসে কিন্তু আপনি ইউটিলাইজ করলেন না, অন্য পারপাসে, অথবা আপনি নিজেই সেই টাকাটা নিজের করে নিয়ে নিলেন, বা মানে ডিফ্রড করলেন। তো সেই ক্ষেত্রে নট ফর প্রফিটের অন্যান্য যারা আছেন তারা আপনাকে সু করতে পারে, অথবা ইউ ক্যান বিকাম সাবজেক্ট টু ক্রিমিনাল পানিশমেন্ট। আবার মনে করেন যে ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট আছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস থেকে এবং স্টেট লেভেল থেকে, আপনার কিন্তু মানে ওই যে আপনি যে নট ফর প্রফিটের ব্যানারে আপনি কাজ করছেন অথচ আপনি এক্সাম স্ট্যাটাস নেননি, সেক্ষেত্রে all these donations, all these money that you are collecting will be subject to the same tax process that for-profit corporations actually get. So আমি একটি বিজনেস প্রতিষ্ঠান চালাচ্ছি, এবং সেখানে আমার যে রেভিনিউ জেনারেট হচ্ছে সেটাতে কিন্তু আমি আপনার ট্যাক্স দিচ্ছি।
অথচ আমি যখন নট ফর প্রফিট অর্গানাইজেশন নেব, সেটা যদি আমি এক্সাম স্ট্যাটাস না নিয়ে, অর্থাৎ আইআরএস এর কাছ থেকে বা স্টেট লেভেলের কাছ থেকে যদি অনুমতি না নিয়ে আমি যদি সেই কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে থাকি, তখন কিন্তু সেখানে ট্যাক্স, পেনাল্টি এবং ওই যে বললাম যে আপনার যখন বিষয়গুলো স্ট্রাকচার্ড হতে থাকবে না, তখন কিন্তু সেখানে আপনার অন্যান্য ক্রিমিনাল অ্যালিগেশনসও আসতে পারে, যেটা আমরা মাঝে মাঝেই দুঃখজনকভাবে বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনে দেখি যে একে অপরকে দোষারোপ করছে, বিভিন্ন অ্যালিগেশনস আসছে যে এই অর্থের হিসেবটা আমরা পাচ্ছি না। সো নট ফর প্রফিট অর্গানাইজেশন গুলো যখন অর্থ কালেক্ট করে, তাদের কিন্তু এই ইনফরমেশন গুলো 990 যেটা রিপোর্ট করতে হয় আইআরএস এ, সেটা কিন্তু আসলে পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। এগুলো কিন্তু আইআরএস এর ওয়েবসাইটে ওপেন ফর অল পাবলিক দেয়া থাকবে। যদি আপনি এক্সাম স্ট্যাটাসের আন্ডারে থাকেন এবং আপনার যদি মানে নট ফর প্রফিট অর্গানাইজেশন হয়, আপনি যে ইনফরমেশন, আপনার রেভিনিউ কত, অর্থাৎ ডোনেশন কত, কালেকশন কত, এক্সপেন্স কি পারপাসে করছেন, অফিসার কারা, এভরিথিং উইল বি ডিসক্লোজড, এভরিথিং ইজ ওপেন ইনফরমেশন ফর পাবলিক। এই ক্ষেত্রে আরেকটি আমি অন্যভাবে প্রশ্ন করতে চাই যে অনেকেই কর্মকাণ্ড করেন কিন্তু এই ধরনের কোনো স্ট্রাকচার রূপ দিতে চান না, তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হয় কিনা? নন প্রফিট অর্গানাইজেশনের কথা আমি যদি জানতে চাই, তারপরে আমি কর্পোরেশনে যাব। ওই যে বললাম যে নট ফর প্রফিটে আপনি কেন যেতে চাইবেন না, তো তখন এমন কি অনেকে আছে যারা আপনি জানেন যে বিভিন্ন স্ক্রুটিনি, বিভিন্ন অডিটের আন্ডারে পড়ে যায়, যে নট ফর প্রফিটের আড়ালে আপনি কি কোনো অন্য কোনো ধরনের কর্মকাণ্ডকে আড়াল করতে চাইছেন কিনা। সো এই সমস্ত ঝামেলা এড়ানোর জন্য আমি মনে করি যে নট ফর প্রফিট অর্গানাইজেশন গুলো সবসময় ট্রান্সপারেন্সি is because you are doing this for public benefit, so transparency is very important. আমি এখন একটু যেতে চাই কর্পোরেশনের বিভিন্ন ভাগ আছে, এস কর্পোরেশন, সি কর্পোরেশন, এলএলসি, অনেক ধরনের ভাগ আছে। তো কেউ যদি ধরেন আমি ছোট্ট করে যদি উদাহরণই দিই, কেউ হয়তো কোনো উইমেন হয়তো বাসায় বসে কাপড় বিক্রি করবেন, ছোট্ট করে একটি তিনি বিজনেস শুরু করতে চান সব ধরনের, কারণ আমরা এখন মেলাগুলাই দেখি আমাদের নারীরা অনেক বেশি এগিয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেকে সেটির প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান না। এই যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে বেনিফিট, সেটির আন্ডারে আমি একটু জানতে চাই যে ছোট্ট পরিসরে কেউ হয়তো আবার 4-5 জনকে নিয়ে কাজ করবেন, সেরকম একটি পরিকল্পনা আছে, কেউ হয়তো 1 জন কিংবা 2 জন নিয়েও কাজ করবেন। এগুলোর যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, কর্পোরেশন করে গড়ে তোলা, সেটির কেন প্রয়োজন আপনার কাছে যদি শুরুতে একটু জানতে চাই। তো মূলত এটা আসলে আসে হচ্ছে প্রোটেকশনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল, এবং ট্যাক্স স্ট্রাকচারের ক্ষেত্রে। তো আপনি যখন নিজে যখন একজন উদ্যোক্তা এবং বাড়িতে বসে যখন আপনি কাজ করছেন, তখন আপনি সোল প্রোপ্রাইটারশিপের আন্ডারে, অর্থাৎ নিজেই যে প্রফিটটা আপনার আসছে সেটা আপনি আপনার ট্যাক্স রিটার্নে, আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নে দেখাচ্ছেন স্কেজুল সিতে। কিন্তু মনে করেন যে আপনি একটি রিয়েল এস্টেট প্র্যাকটিস করছেন, অর্থাৎ আপনি কারোর সাথে পার্টনারশিপে একটি বাড়ি কিনলেন এবং সেই বাড়িটা আসলে একটি বিজনেস মানে ভেঞ্চার, সেটা আপনি ভাড়া দেবেন এবং সেখান থেকে যে ভাড়াটা আসবে এটা হবে আপনার একটা মান্থলি ইনকাম। তো সেই বাড়িতে কেউ ধরেন যে পড়ে গেল বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন কিন্তু ইফ ইউ গেট সুড, যারা আপনাকে সু করবে তারা কিন্তু দে ক্যান অলসো কাম আফটার ইয়োর পার্সোনাল প্রপার্টি, অর্থাৎ আপনার বাড়ি, গাড়ি সবকিছুর এগেনস্টে কিন্তু তাদের ক্লেম থাকবে যদি আপনি সেই বাড়িটাকে যদি নিজের নামে রেখে আপনি ব্যবসাটাকে পরিচালনা করেন। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি একটি এলএলসি অর্থাৎ লিমিটেড লায়াবিলিটি কোম্পানি অথবা একটি আলাদা কর্পোরেশন, সি কর্পোরেশন বা যে কোনো একটি আলাদা এন্টিটি হিসেবে একটি কর্পোরেশন ওপেন করে তার নামে যদি আপনি বাড়িটাকে কেনেন, সেই ক্ষেত্রে যদি সেই বাড়িতে কোনো দুর্ঘটনা হয় বা কোনো সমস্যা হয়, তখন যে লিগ্যাল ক্লেম গুলো আসবে সেগুলো কিন্তু আসবে শুধু ওই বাড়ির এগেনস্টে অথবা ওই ব্যবসার এগেনস্টে, যে ব্যবসার মানে এলএলসির আন্ডারে যে ব্যবসাটি করছেন। যারা ক্ষতিগ্রস্ত ভিকটিম তারা কিন্তু আপনার ব্যক্তিগত প্রপার্টি অথবা আপনার স্যালারি বা আপনার গাড়ি বাড়ি ইত্যাদি উপর কোনো ক্লেম রাখতে পারবে না। সো এটার জন্যই মূলত এই প্রোটেকশনটার জন্যই কিন্তু আপনার আলাদা করে এন্টিটিটাকে ডেভেলপ করা হয় এবং তারপরেই আসে ট্যাক্স ইমপ্লিকেশনস। কারণ আপনি যখন ইন্ডিভিজুয়ালি ট্যাক্স পে করছেন তখন কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল রেটে আপনি ট্যাক্স দিচ্ছেন, অর্থাৎ আপনার একটি বিজনেস থেকেও কিছু টাকা আসছে, চাকরি থেকেও কিছু টাকা আসছে, সেটা যোগ বিয়োগ করে যা হলো তার উপরে আপনার ট্যাক্স রেটটা ডিপেন্ড করছে বেসড অন ইয়োর ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট।
কিন্তু যখন আপনি একটি এলএলসি করবেন বা পার্টনারশিপ করবেন তখনও কিন্তু ব্যাপারটা কিছুটা সেম, কারণ লিমিটেড লায়াবিলিটি কোম্পানি থেকে বা পার্টনারশিপ থেকে আপনার একটু টাকা আপনার কাছে আসলো এবং ইউ উইল এন্ড আপ পেইং ট্যাক্সেস অন ইয়োর শেয়ার অফ প্রফিট। তারপরও এলএলসি বা পাস থ্রু এন্টিটি থেকে যখন আপনি কিছু রেভিনিউ আর্ন করেন সেই ক্ষেত্রে কিন্তু ওই এলএলসি এবং পাস থ্রু এন্টিটি গুলো কিন্তু কিছু কিছু আলাদা ডিডাকশন পায়, যেটা আপনি ইন্ডিভিজুয়ালি করলে কিন্তু পেতেন না। তো তখন ওগুলো আবার কিছুটা কমে আসে, তারপর সেখান থেকে যখন আপনার প্রফিটটা আসে সেটা একটু লেস হয়ে আসে, স্টিল ইউ আর পেইং individual taxes on the money that you're generating from the LLC or the pass-through entity. এই হলো আপনার এলএলসি, এলএলপি ইত্যাদির আপনার স্ট্রাকচার। আর সি কর্পোরেশন সেটা কিন্তু কমপ্লিটলি একটি ডিস্টিংক্ট কর্পোরেশন। সি কর্পোরেশনের নাম, আইডি সমস্ত কিছু আলাদা। ইটস এ ডিস্টিংক্ট এন্টিটি। সি কর্পোরেশন নিজেই নিজের ট্যাক্স পে করে এবং কর্পোরেশনের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স রেট অনুযায়ী কর্পোরেশন ট্যাক্সটা দেয় এবং সেখান থেকে আপনি কিন্তু ডিভিডেন্ডস পান এবং সেই ডিভিডেন্ডস এর ক্ষেত্রেও কিন্তু আপনার একটি স্পেশাল রেটে, আপনি তখন আর ইন্ডিভিজুয়াল অর্ডিনারি ইনকাম রেটে কিন্তু ট্যাক্স দিচ্ছেন না, আপনার যে ডিভিডেন্ডটা আসছে সেটার ক্ষেত্রেও কিন্তু আপনি স্পেশাল রেট পেতে পারেন। সো এই সব কারণে আপনাকে আসলে স্ট্র্যাটেজিটাকে মেক করতে হবে বেসড অন ইয়োর প্রেফারেন্স, যে কি আপনি করতে চাচ্ছেন, এবং আপনাকে বিভিন্ন সিনারিওতে রান করে দেখতে হবে যে আপনার জন্য কোনটা আসলে ভালো, কি ধরনের। এটা যদি শুধুই একটি আপনি একজন মাত্র মেম্বার একটি ব্যবসা চালাচ্ছেন সেক্ষেত্রে আপনি এলএলসি করলেও ইট ইজ কনসিডার ডিসরিগার্ডেড এন্টিটি, ইট উইল কাম। কিন্তু ওই যে বললাম যে পাস থ্রু এন্টিটি থেকে যে আপনার ইনকামটা আসে সেটাও কিছুটা ডিডাকশন পায়। আবার যদি আপনি কয়েকজন মিলে একটি অর্গানাইজেশন করছেন সেটার ক্ষেত্রে কিরকম স্ট্রাকচার বেছে নেবেন, অথবা আপনি যদি একটি কর্পোরেশন করেন সেখান থেকে আপনি যখন কর্পোরেট ডিভিডেন্ডটা পেলেন সেটা যখন আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নকে হিট করলো সেই ক্ষেত্রে আপনার কি বেনিফিট থাকবে, এগুলো বিভিন্ন সিনারিও রান করে বেস্ট যেটা আপনার জন্য অপরচুনিটি সেটাই কিন্তু আপনাকে তখন পিক করতে হবে। এই ক্ষেত্রে আপনারা কিভাবে সহায়তা করেন? কারণ আমরা যারা থাকি, আমি সবসময় বলি যে যিনি যে কাজে পারদর্শী তার অভিজ্ঞতা কিংবা তার পরামর্শ সবচেয়ে বেশি কাজে লাগে, কারণ তথ্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কার কাছ থেকে তথ্যটি নিচ্ছি সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এটি সবসময় বলি যে তথ্য আমরা সবাই দিতে জানি, কিন্তু আমি সেই বিষয়ে জানি কিনা, অভিজ্ঞ কিনা, সেটি অনেক বড়। তো এক্ষেত্রে আপনি কিভাবে পরামর্শ দিবেন একজন সিপিএ? শ্রাবণী সিং, আপনার কাছে আমি গেলাম যে আমি এরকম একটি মিডিয়া অর্গানাইজেশন করতে চাই, আমার আন্ডারে হয়তো 4-5 জন কাজ করবে। এখন আমার জন্য, আমি ছোট্ট করে উদাহরণই দিলাম, তো সেক্ষেত্রে এরকম অনেকেই আছেন যারা হয়তো 2 জন কাজ করবে, 5 জন কাজ করবে, কারো হয়তো বড় 10 জন 15 জন। তাদের কোন কোন বিষয়টি মাথায় রেখে তাদের কোনটি প্রযোজ্য, কিভাবে আপনি পরামর্শ দেন সেটি আমি একটু জেনে নিতে চাই। সো এখানে আসলে বিষয়টা ডিপেন্ড করে যে আপনার ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স প্লাস আপনি কি করতে চাচ্ছেন, আপনার টাইপ অফ বিজনেস, আপনার লায়াবিলিটি প্রোটেকশন, দ্য কাইন্ড অফ মানি ইউ আর জেনারেটিং। অ্যান্ড মনে করেন যে এস কর্পোরেশনের ক্ষেত্রে এক ধরনের রেস্ট্রিকশনস চলে আসে, সেখানে আপনি মাল্টিপল ক্লাস অফ স্টক পেতে পারেন না, আবার নন ইউএস সিটিজেনরা শেয়ার হোল্ডার হতে পারে না। আবার মনে করেন যে সি কর্পোরেশনের ক্ষেত্রে কিছু ফ্লেক্সিবিলিটি আসে, কিন্তু সি কর্পোরেশন ইজ সাবজেক্ট টু ডাবল ট্যাক্সেশন, কিন্তু সেক্ষেত্রে আপনার কিছু বেনিফিটও আছে। সো আবার এলএলসির ক্ষেত্রে কিছু বেনিফিট আছে, আবার কিছু আপনার ড্রব্যাকও আছে এলএলসির ক্ষেত্রে, কারণ সেই টাকাটা চলে আসে আপনার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে। কিন্তু এটা আসলে কজন এমপ্লয়ি আপনি রাখবেন সেটার উপরে ডিপেন্ড করে না। এটা এমপ্লয়ির বিষয়টা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ট্যাক্স দিতে হবে, পেরোল ট্যাক্স আপনাকে ফাইল করতে হবে, সেটা অর্গানাইজেশনের করতেই হবে। কিন্তু এটা আসে আসলে লায়াবিলিটি প্রোটেকশন অ্যান্ড ইনকাম ট্যাক্স, এই দুটো বিষয়ের উপরেই মূলত আসে। তো দেখা গেল যে আপনি মানে এখানে আমরা সিনারিও রান করি যে আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট কত এবং আপনার ইন্ডিভিজুয়াল ইনকাম কি, এবং মনে করেন যে একটা এলএলসি এমনকি অনেক সময় ওপেন করার ক্ষেত্রেও আমাদেরকে কিছু কিছু জিনিস চিন্তা করতে হয় যে কোন কর্পোরেশন কোন টাইপটা খুলতে আসলে তাড়াতাড়ি এক্সপেডাইট করা যাবে। যেমন এলএলসি খোলার জন্য কিছু পাবলিকেশনস করতে হয়, আবার কর্পোরেশনের ক্ষেত্রে সেই ঝামেলাগুলো নেই। তো সেইগুলো সবকিছু মিলে আমরা আসলে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট যখন আমরা কথা বলি তখন তার পুরো সিনারিওটাকে চেক করে তখনই কিন্তু আমরা আইডিয়াল যে আপনার ক্ষেত্রে যেটা আইডিয়াল হবে সেটাকে কিন্তু আমরা তখন ওপেন করি।
সেই ক্ষেত্রে ক্রাইটেরিয়া গুলোই যদি আমি একটু জানতে চাই, যে কারণ প্রত্যেকটি বিজনেসের চিত্র কিংবা সিনারিও ডিফারেন্ট হয়। আপনি খুব সুন্দর করে বলছিলেন যে কতজন কাজ করবে সেটির উপরে নির্ভর করবে না, তাহলে কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে আপনি তাদের পরামর্শ দিচ্ছেন? তো মনে করেন যে ওই যে বললাম যে ইনকাম, মনে করেন যে আপনার হাই ইনকাম আসছে একটি কর্পোরেশন থেকে, একটি বিজনেস থেকে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট অনেক হাই। কিন্তু আপনি যদি কর্পোরেশন ওপেন করেন, আপনার কর্পোরেট ট্যাক্স রেট দেখা গেল যে আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেটের থেকে লো, 15% থেকে আপনার বেশি ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট, কিন্তু কর্পোরেট ট্যাক্স রেটের ক্ষেত্রে আপনার 15%। অর্থাৎ যে ইনকামটা আপনার জেনারেট হচ্ছে থ্রু ইয়োর বিজনেস, ইফ ইউ ওপেন এ সি কর্পোরেশন, তখন কিন্তু দেখা গেল যে আপনি কম ট্যাক্স পে করবেন যদি একটি সি কর্পোরেশনের আন্ডারে আপনি যান। আর যদি দেখা গেল যে না, কর্পোরেট ট্যাক্স রেটটা অনেক বেশি হাই, আপনার মানে অনেক বেশি না, মোটামুটি হাই, ইউ উইল এন্ড আপ পেইং মোর ইন ট্যাক্সেস যদি আপনি সি কর্পোরেশন ওপেন করেন, এবং আপনাকে আবার নিজেকেও কিন্তু ট্যাক্স দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন সি কর্পোরেশনকে সাজেস্ট করব না, আমরা তখন ইদার এলএলসি অথবা এস কর্পোরেশনে যাব, পাস থ্রু এন্টিটির ক্ষেত্রে যাব। এস কর্পোরেশনটাও একই সি কর্পোরেশনের মতোই, কিন্তু এস কর্পোরেশনের ক্ষেত্রে কিছু আলাদা রেস্ট্রিকশনস আছে, আবার কিছু সুবিধাও আছে। তো ওই এলএলসি ওপেন করলে যেটা হয় যে সেই বিজনেস থেকে যে ইনকামটা আসে ওটা আপনার after all the deductions and everything that should be granted to the LLC or the S Corp, that will hit your individual tax return. অর্থাৎ আপনার ইন্ডিভিজুয়াল একটি চাকরি থেকে যদি আপনার ইনকাম থাকে 10 টাকা এবং একটি ব্যবসা থেকে যদি আপনার ইনকাম থাকে $15, এখন আপনার ট্যাক্সেবল ইনকাম হয়ে গেল $25। তো এই বিভিন্ন ক্ষেত্রগুলোকে আমরা চেষ্টা করি আপনার কি ইন করতে, and once we determine যে আপনার ক্ষেত্রে we have to see আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট কত, আবার কর্পোরেশন ওপেন করলে সেখানে আপনার হাই ভলিউম আছে কিনা, হাই revenue is coming from the corporation and your corporate tax rate is lower than your individual tax rate, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তখন কর্পোরেট সাজেস্ট করব। এই একটা জাস্ট একটা আমি ছোট উদাহরণ আপনাকে দিলাম আর কি। না, আমি সেক্ষেত্রে সাধারণ মানুষের একদম সহজ সরল ভাষায় বোঝানোর জন্যই চেষ্টা করছি আপনার কাছ থেকে তথ্যগুলো নেওয়া, একদম বেসিক তথ্য, তারপরেও অনেকের কাজে লাগবে যারা নতুন একটা বিজনেস প্রতিষ্ঠান গড়ে তুলতে চান কিংবা বিজনেস গড়ে তুলতে চান, তারা কেন একটি এন্টিটির প্রয়োজন হয় কিংবা এটির বেনিফিট গুলো কি কি, সেগুলো নিয়েই মূলত আলোচনা করছি। এবং যেহেতু আমেরিকা আইনের দেশ, নিয়মের দেশ, প্রতিটি জিনিস যদি প্রাতিষ্ঠানিক রূপ থাকে সেটির জবাবদিহিতার জায়গাটিও স্বচ্ছ হয়, তখন পেনাল্টির জায়গাটিও আসে না। আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার কাছে, যে কারণ এই কর্পোরেশনের আমরা দেখলাম ট্যাক্স ফাইলের এই অক্টোবরই শেষ হলো, তো এই যে বিজনেসের ক্ষেত্রে ট্যাক্স ফাইলিং এবং তাদের কোন কোন বিষয় চিন্তা রেখে কিংবা প্ল্যানিং যদি আমি বলি, কর্পোরেশনের ক্ষেত্রে আমি একটু জানতে চাই, তো সেক্ষেত্রে আপনি কিভাবে পরামর্শ দিবেন? সো অ্যাগেন কর্পোরেশন গুলো হচ্ছে সাবজেক্ট টু ডাবল ট্যাক্সেশন। ডাবল ট্যাক্সেশন মানে হচ্ছে সি কর্পোরেশন আলাদাভাবে নিজের প্রফিটের উপর একটি ট্যাক্স দেয়, আবার সেখান থেকে যে ডিভিডেন্ডটা আপনি পান, অর্থাৎ আপনি যদি লস পান সেটাও কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আসে, ইউ ক্যান শো। আবার আপনার যদি লাভ আসে, একটি প্রফিট যখন আসে, সেটার উপরে কিন্তু আপনার আবার ইন্ডিভিজুয়াল ট্যাক্স দিতে হয়। তো এই বিষয়টার জন্যই আমরা বলি যে সি কর্পোরেশন আর সাবজেক্ট টু ডাবল ট্যাক্সেশন। সো প্ল্যানিংটা আগেই করে নিতে হয়। ট্যাক্স সিজনের ক্ষেত্রে ট্যাক্স যখন আমরা দেই তখন আমরা শুধু দেখি যে আপনার রেভিনিউ কিরকম, এক্সপেন্স গুলা কিরকম, আপনি ইনভেস্টমেন্ট খাতে কি পরিমাণ আপনি ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনি কতটুকু ইনভেস্ট করেছেন, সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে এক্সপেন্স ডিডাকশন সেগুলো আপনি ঠিক মতো দেখিয়েছেন কিনা, নতুন যে নিয়মগুলো এসছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট এটসেট্রা, আপনি যখন একটি নতুন ভেঞ্চার শুরু করেন সেই ক্ষেত্রে আপনি এক্সপেন্সেস গুলো ঠিক মতো ক্লেম করেছেন কিনা, তখন কিন্তু আমরা ট্যাক্স সিজনে কিন্তু আমরা ওই বিষয়গুলোকেই প্রাধান্য দিই। অলরেডি ইউ হ্যাভ প্ল্যান্ড, এন্ড আমরা তখন মিলিয়ে দেখি যে আসলে কোন কোন জায়গায় উই ক্যান লুক ব্যাক এন্ড কিভাবে আমরা আসলে এই লস গুলাকে আপনার কাজে লাগাতে পারি। ধরেন যে আপনার একটা লস ছিল, ইফ উই ক্যান অ্যামেন্ড এন্ড উই ক্যান টেক সাম লস ফ্রম লাইক আ প্রিভিয়াস ইয়ার, কিভাবে আমরা এই জিনিসগুলোকে আপনার ট্যাক্স রিটার্নে বসাতে পারি,
এবং সবচেয়ে কম ট্যাক্স আপনি কিভাবে দিতে পারেন সেটাই কিন্তু আমরা ট্যাক্স সিজনের সময় চেষ্টা করি। তবে আমাদের প্রথম কাজটা হলো একটি বিজনেসকে প্রতিষ্ঠিত করার আগেই এই প্ল্যানিংটা করে নেওয়া, যে কিভাবে আমরা আসলে মানে লাইক আ রোড ম্যাপ, কেমন করে আমরা সামনে এগোবো, কি আমাদের গোলটা কি, কি ধরনের বিজনেস আমি ওপেন করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে সি কর্পোরেশন বা এলএলসি বা এস কর্পোরেশন অথবা সোল প্রোপ্রাইটারশিপ, কোনটা করলে আসলে আমার জন্য সবচাইতে বেশি অ্যাডভান্টেজেস, এই বিষয়গুলোকে কিন্তু আমরা ওপেন করার আগেই দেখে নিব। এবং ট্যাক্স সিজনের ক্ষেত্রে এসে আমাদের জাস্ট দেখতে হবে যে এই বছর আমরা এই এত পরিমাণ ট্যাক্স রিটার্ন করলাম এবং নেক্সট ইয়ারে গিয়ে আমরা এটাকে কমিয়ে আনতে পারবো নাকি আরো বেশি দিতে হবে ট্যাক্স আমাদেরকে। এগুলো সব ডিপেন্ড করে হচ্ছে আপনার দ্য গোল অফ ইন্ডিভিজুয়াল গোলস অ্যান্ড বিজনেস গোলের উপরে। আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনার শুধু লস দেখালেই চলবে না একটা ব্যবসাতে, অথবা আপনার কিন্তু একটি মার্জিন এমন ভাবে দেখাতে হবে যাতে দেয়ার আর আদার পার্টিস, থার্ড পার্টিস অর স্টেক হোল্ডার্স আর ইন্টারেস্টেড ইন ইনভেস্টিং ইন ইউর বিজনেস। তো সেই ক্ষেত্রে এটা আসলে ডিপেন্ড করে একটি বিজনেসের লক্ষ্যের উপরে, গোলস এর উপরে, যে কিভাবে একটি বিজনেস সামনের দিকে এগোতে চাচ্ছে, কি টাইপের বিজনেস। একদম যে সমস্ত স্মল বিজনেস গুলো আমার আছে, আমাদের জানা আছে, তারা কিন্তু মূলত খরচটাকেই দেখাতে চান, লাভটাকে কমিয়ে রাখতে চান। তবে একটা জিনিস মনে রাখতে হবে, স্পেশালি সোল প্রোপ্রাইটারদের ক্ষেত্রে, আপনি যদি পরপর 3 বছর লস দেখান, ধরেন লাস্ট 3 ইয়ার্স আউট অফ 5 ইয়ার্স, পরপর অনেকে আমরা দেখি যে বারবার লস দেখে আসলে ইনকামটাকে কমিয়ে আনতে চান। এটা যদি আপনি পরপর 3 বছর করেন, আইআরএস কিন্তু উইল ডিসঅ্যালাউ দ্য লসেস। সামটাইম আইআরএস ক্যান সে যে তুমি শুধু লসের পর লসই করে যাচ্ছ, তাহলে why do you have this business, you get out। এক্স্যাক্টলি এই কথাটাই বলবে। এবং they will not sugarcoat it, they will just simply look at all the expenses and they will try to disallow until you make enough profit to offset these expenses। অর্থাৎ আপনাকে ব্রেক ইভেনে রেখে দিবে, আপনাকে লস গুলাকে নিতে দিবে না। এবং sometimes they can even consider this business as a hobby। তো সেক্ষেত্রে হবি লস গুলা কিন্তু আপনার কনসিডার হবে না। তো এই জিনিসগুলোর জন্য আপনার কিন্তু অনেক বিবেচনা করতে হয় এবং বিশেষজ্ঞদের কাছে আসতে হয়। তা না হলে দেখা গেল যে আপনি বছর শেষে একটা বিশাল অঙ্কের বিল পেয়ে গেলেন। আপনি ভেবেছিলেন যে আসলে এটা করে আপনি ট্যাক্সটাকে কমিয়ে এনে একটি রিফান্ড পেলেন। এবং ওই যে বললাম, সোল প্রোপ্রাইটারদের ক্ষেত্রে লস দেখিয়ে হয়তো আপনি W2 তে চাকরি করছেন, হাজবেন্ড হয়তো দেখা গেল যে স্কেডিউল সি তে কাজ করছে, সেখানে একটি লস দেখিয়ে চাইল্ড ক্রেডিট সহ একটা বড় অ্যামাউন্টের টাকা পেয়ে গেলেন এবং সেই টাকাটা খরচও করে ফেললেন। কিন্তু বছর শেষে দেখা গেল যে আইআরএস এর কাছ থেকে একটা চিঠি চলে আসলো যে উই আর গোয়িং টু অডিট ইয়োর ট্যাক্স রিটার্ন। এন্ড তখন তারা অডিট করে বের করলো যে না, তোমার তো গত 5 বছরের মধ্যে 3 বছরই লস, তো কেন তুমি এই বিজনেসের লস গুলাকে কেন কন্টিনিউ করছো? সো উই আর গোইং টু ডিসঅ্যালাউ সাম অফ দ্য লসেস এন্ড ইউ উইল হ্যাভ টু। তখন সেখানে আপনার আপিলে যেতে হয়, বিভিন্ন বার্গেনিং প্রসেসের মধ্যে যেতে হয়, সেটা হচ্ছে রেজলিউশন। সেই বিষয়ে হয়তো আমি আরেকদিন আলাদাভাবে ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের যে নোটিস প্রসেস এবং রেজলিউশন প্রসেস, কি করে এই জিনিসগুলোকে আমরা কম্প্রোমাইজ করতে পারি, কি করে আমরা বার্গেন করি, আমাদের কিভাবে আমরা ট্যাক্স রিটার্ন, ট্যাক্স পেয়ারদেরকে কিভাবে আমরা ট্যাক্স কোর্টে রিপ্রেজেন্ট করি, সো সেই বিষয়গুলো কিন্তু আমি আরেকদিন বিশদভাবে বলবো। কিন্তু ওইটাই বলছিলাম যে এই প্ল্যানিং গুলো যদি ঠিক না থাকে, এটা আসলে অলওয়েজ ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল গোল অ্যান্ড দ্য বিজনেস গোল। আপনার দুটো গোলকে পাশাপাশি রাখতে হবে। যেমন ধরেন আমরা সবাই জানি যে ওবিবি এর মাধ্যমে স্ট্যান্ডার্ড ডিডাকশনের কিন্তু রেটটা একটু বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু যখন আপনি পাস থ্রু এন্টিটি করবেন এবং পাস থ্রু এন্টিটি থেকে যখন ইনকামটা আপনার ট্যাক্স রিটার্নে আসছে, তখন সেই ক্ষেত্রেও কিন্তু এটা একটা ইম্প্যাক্ট করবে। যদিও এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিন্তু ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু আলটিমেটলি আপনার বটম লাইনকে ইম্প্যাক্ট করবে যখন আপনি বিজনেস থেকেও কিন্তু আপনার কিছু ইনকাম এলএলসি বা পাস থ্রু এন্টিটির মাধ্যমে যখন আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আসছে। আবার কর্পোরেট ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে এটাই মনে রাখতে হবে যে ইটস এ ডিস্টিংক্ট ইনভেস্টমেন্ট, ইটস এ ডিস্টিংক্ট এন্টিটি and it will open the door for many things। আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট করলেন, সেখান থেকে একটি কর্পোরেশনের নামে আলাদা করে লোন পেতে পারেন, কর্পোরেশনের নামে আলাদাভাবে আপনি গ্রান্ট পেতে পারেন, কর্পোরেশনের নামে আপনি আলাদাভাবে ইনভেস্টর পেতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে কর্পোরেশনের ইনকামটার উপরে একবার ট্যাক্স বসবে, আবার সেখান থেকে যখন প্রফিটটা আপনার কাছে আসবে, ইন্ডিভিজুয়ালি কিন্তু ওই একই ইনকামের উপরে আবার আপনাকেও ট্যাক্স দিতে হবে। দ্যাট ইজ হোয়াটস কল্ড ডাবল ট্যাক্সেশন।
তো সেই জন্য এগুলোকে আমাদের অ্যানালাইজ করতে হয় কেস বাই কেস বেসিস, এবং তখন আমরা আসলে সাজেস্ট করি। এবং যারা বিজনেস ওনার আছেন, আমার মনে হয় না তারা জাস্ট র্যান্ডমলি কোনো ট্যাক্স প্রিপেয়ারের কাছে যান। তারা আমার মনে হয় যে কারো না কারোর সাথে পার্টনারশিপ করে যদি একটি মানে ধীরে ধীরে একটি পার্টনারশিপ করে তোলেন যে দিস ইজ মাই ট্যাক্স প্রিপেয়ার সিপিএ, এন্ড তার সাথে বসে আমি আলোচনা করে ধীরে ধীরে কিন্তু আমার বিজনেসটাকে এস্টাবলিশ করব শুরু থেকেই, বিজনেসের সূচনা থেকেই, তখন কিন্তু সেই জিনিসটার আলটিমেটলি একটি সুদূর প্রসারী অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট থাকে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে সবকিছুই হচ্ছে পরিকল্পনা, ট্যাক্স পরিকল্পনার মাধ্যমেই কিন্তু খুব সুন্দরভাবে, কারণ আমরা দেখি অনেক ছোট ছোট অর্গানাইজেশন কিংবা বিজনেস প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ডেটা আসে যে তখন বলা হয় যে ক্ষুদ্র বিজনেস, স্মল বিজনেস কেন বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আরেকদিন হয়তো আরো বিস্তারিত আলোচনা করবো। আজকে একদম খুবই বেসিক আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে কর্পোরেশন এবং নন ফর প্রফিট অর্গানাইজেশন কেন গড়ে তুলবে এবং কি কি বেনিফিট আছে সেগুলো নিয়ে। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালো থাকবেন, আপনার সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। ধন্যবাদ অসংখ্য নূপুর আপু। এবং একই সাথে দর্শক বলে থাকি দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য